নমস্কার। গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। আর নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আজ আমি শোনাচ্ছি শরৎচন্দ্রের লেখা স্বামী উপন্যাসটি। আগের 4টি পর্বে আপনারা শুনেছেন সৌদামিনী ভালোবাসত যাকে নরেন নামক জমিদার পুত্রকে, কিন্তু তার বিবাহ ভাগ্যক্রমে হয় অন্য এমন এক ব্যক্তির সঙ্গে যে তার থেকে বয়সে অনেকটাই বড়। প্রথমে স্বামী বলে তাকে মানতে অসুবিধা হলেও সে যখন সংসারে এসে জানতে পারে যে তার স্বামী তার সংসারের জন্য তার সমস্ত কিছু উজাড় করে দেয়, কিন্তু সংসারের আত্মীয় স্বজনরা তার প্রতিদানে তাকে এতটুকু ভালোবাসা দিতে পারে না, এটা সইতে সইতে একদিন সে বীতশ্রদ্ধ হয়ে ওঠে তার শাশুড়ি এবং সংসারে অন্যান্য ব্যক্তিদের প্রতি। তখন সে ছোটোখাটো ভাবে প্রায়ই বুঝিয়ে দেয় যে সে একেবারেই খুশি নয়। তার স্বামীও জানতে পারে যে তার হয়ে তার স্ত্রী তার পরিবারের লোকেদের কাছে প্রতিবাদ শুরু করেছে। একদিন সে তার স্ত্রীকে কাছে রেখে বলে, একটা কথা শুনবে, একটু কাছে এসো। চলুন শুরু করা যাক 5ম পর্ব, স্বামী। হ্যাঁ, আমি বললুম তো, আমি কালা নই, এখানে দাঁড়িয়ে আছি, শুনতে পাবো। আরে পাবে না গো, পাবে না বলেই হঠাৎ তিনি সম্মুখে ঝুঁকে পড়ে আমার হাতটা ধরে ফেললেন। আমি জোর করে ছাড়াতে গেলুম, কিন্তু তার সঙ্গে পারবো কেন? একেবারে বুকের কাছে টেনে নিয়ে গিয়ে হাতটা জোর করে কাছে টেনে মুখ তুলে ধরে বললেন, যারা ভগবান মানে তারা কি বলে জানো? তারা বলে স্বামীর কাছে কিছুতেই মিথ্যে কথা বলতে নেই। আমি বললুম, কিন্তু যারা ভগবান মানে না তারা বলে কারোর কাছেই মিথ্যে বলতে নেই। স্বামী হেসে বললেন, বটে, কিন্তু তাই যদি হয় অত বড় মিথ্যে কথাটা কাল তুমি কি করে মুখে আনলে বলো তো? কি করে বললে যে তুমি ভগবান মানো না? হঠাৎ মনে হলো এত আশা করে কেউ বুকে কখনো আমাকে টেনে নিয়ে এরম কথা বলেনি, তাই বলতে মুখে বাঁধল। কিন্তু তবু তো পোড়া অহংকার গেল না, বলেই ফেললুম, ভগবান মানে বলেই বুঝি সত্যি কথা বলা হতো? আমাকে আটকে রাখলে কেন? আর কোনো কথা আছে কি? তিনি ম্লান মুখে আস্তে আস্তে বললেন, আচ্ছা, আর একটা কথা, মায়ের কাছে আজকে মাপ চেয়ে নিও, বুঝলে? আমার সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। আমি বললুম, মাপ চাওয়ার কি আছে এটা বুঝতে পারছি না। মাপ চাওয়াটা কি ছেলে খেলা, না তার কোনো অর্থ আছে? স্বামী বললেন, অর্থ? অর্থ তার যাই থাক, যেটা আমি বলছি তোমার কর্তব্য। বললুম, তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরপরাধ সে গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক? স্বামী আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের পানে খানিকক্ষণ চুপ করে চেয়ে রইলেন। তারপরে ধীরে ধীরে বললেন, ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই, এ কথা ভবিষ্যতে কোনো দিন আর যেন আমি না শুনতে পাই। আমি তর্ক করতে ভালোবাসি না। মায়ের কাছে মাপ চাইবে, বুঝেছ? আর যদি চাইতে না পারো তার সঙ্গে কখনো বিবাদ করতে যেও না, এটুকু বলে দিলাম। আমি বললুম, কেন কেন শুনতে পাইনি? তিনি বললেন, না, নিষেধ করা আমার কর্তব্য, তাই নিষেধ করে দিলাম। এই বলে তিনি বাইরে যাবার জন্য উঠে দাঁড়ালেন। আমি আর সইতে পারলাম না। বললাম, কর্তব্য জ্ঞানটা তোমাদের যদি এত বেশি, সে কি আর কারোর নেই নাকি? আমি তো মানুষ, বাড়ির মধ্যে আমারও তো একটা কর্তব্য আছে। তা যদি তোমাদের ভালো না লাগে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, থাকলেই তো এখানে বিবাদ হবে, এ নিশ্চিত আমি বলে দিচ্ছি।
তিনি ফিরে দাঁড়িয়ে বললেন, তাহলে গুরুজনদের সঙ্গে বিবাদ করাই বুঝি তোমার কর্তব্য নাকি? সে যদি হয়, যেদিন ইচ্ছা বাপের বাড়ি যাও, আমার কোনো আপত্তি নেই। স্বামী চলে গেলেন। আমি সেইখানেই ধপ করে বসে পড়লুম। মুখ দিয়ে শুধু আমার একটা কথাই বার হলো, হায় রে, যার জন্য করে চুরি সেই বলে চোর। সমস্ত সকালটা যে আমার কি করে কাটলো সেটা আমি বুঝতে পারলাম না। আমি শুধু জানি, কিন্তু দুপুরবেলা স্বামীর মুখ থেকেই যে কথা শুনলাম তাতে বিস্ময়ের আর অবধি রইল না। খেতে বসিয়ে শাশুড়ি বললেন, কাল তোমাকে বলিনি বাছা, কিন্তু এ বউ নিয়ে তো আর আমি ঘর করতে পারি না ঘনশ্যাম। কালকে তো কাণ্ড কি হলো শুনেছ? তারপর স্বামী বললেন, হ্যাঁ শুনেছি মা। শাশুড়ি বললেন, তাহলে যা হোক, এর একটা ব্যবস্থা তুমি করো বাবা। স্বামী একটুখানি হেসে বললেন, ব্যবস্থা করার মালিক তো তুমি নিজেই মা। শাশুড়ি বললেন, তা তা কি আর পারি নে বাছা, একদিনেই পারি। এত বড় ধাড়ি মেয়ে, আমার তো বিয়ে দিতেই ইচ্ছা ছিল না, শুধু। স্বামী বললেন, সে কথা ভেবে আর লাভ কি মা? আর ভালো মন্দ যাই হোক, বাড়ির বড় বউকে তো আর ফেলতে পারবে না। ও চায় আমি একটু ভালো খাই দাই, ভালো, সেই ব্যবস্থাটা একটু করো না কেন মা, তাহলেই তো হয়। শাশুড়ি বললেন, অবাক করলি ঘনশ্যাম, আমি কি ভালো মন্দ খেতে দিতে জানি নে যে আজ সে এসে আমাকে শিখিয়ে দেবে? বল তো বাচ্চা। আর তোমারই বা দোষ কি বাবা? এত বড় বউ যেদিন এসেছে সেদিনই আমি জানতে পেরেছি সংসার এবার ভাঙলো বলে। তা বাচ্চা, আমার গিন্নিপনায় আর না যদি চলে, ওর হাতেই না হয় ভাড়ারের চাবি আমি দিয়ে দিচ্ছি। কই গা, ও বড় বৌমা, এগিয়ে এসো, চাবিটা নিয়ে যাও। বলে শাশুড়ি ঝনাত করে চাবির গোছাটা রান্নাঘরের দ্বার ওপর ফেলে দিলেন। স্বামী আর একটা কথাও কইলেন না। মুখ বুঝে ভাত খেয়ে বাইরে যাবার সময় বলতে বলতে শুধু গেলেন, সব মেয়ে মানুষের ওই এক রোগ, কাকেই যে কি বলি। আমার বুকের মধ্যে যেন আহ্লাদের জোয়ার ডেকে উঠল। আমি যে কেন ঝগড়া করেছি তা উনি জানতে পেরেছেন। এই কথাটাই শতবার মুখে আবৃত্তি করে সহস্র রকম মনের মধ্যে অনুভব করতে লাগলাম। সকালের সমস্ত ব্যথা বেদনা সব যেন ধুয়ে মুছে গেল। এখন কতবার যেন মনে হলো, ছেলেবেলা থেকে কাজের অকাজের কত বই পড়ে কত কথাই তো শিখেছিলাম, কিন্তু এই কথাটা কোথাও যদি শিখতে পেতাম। পৃথিবীতে তুচ্ছ একটি কথা গুছিয়ে না বলবার দোষে, ছোট একটি কথা মুখ ফুটে না বলবার অপরাধে কত শত ঘর সংসারই না ছাড়খাড় হয়ে যায়। হয়তো তাহলে এই কাহিনী লেখবার আজ আবশ্যকতাই হতো না। তাই তো বারবার বলি, ওরে হতভাগী, এত শিখেছিলি, এটা শুধু শিখিসনি, মেয়ে মানুষ, কার মানে মান, কার হতাদরে তোদের মনের অট্টালিকা তাসের ঘরের মতোই নিমিষে ধূলিসাৎ হয়ে যায়। তবে তোর কপাল পুড়বে না তো? পুড়বে কার রে? সমস্ত সন্ধ্যেবেলাটা ঘরে খিল দিয়ে যদি সাজসজ্জাই করলি, অসময়ে ঘুমের ভান করে যদি স্বামীর পালঙ্কের এক ধারে গিয়ে শুতেই পারলি, তাকে একটা সাড়া দিতেই কি তোর কণ্ঠরোধ হলো? তিনি ঘরে ঢুকে দ্বিধায় সংকোচে বারবার ইতস্তত করে যখন বেরিয়ে গেলেন, একটা হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলতেই কি তোর হাতে পক্ষাঘাত হলো? সেই তো সারা রাত্রি ধরে মাটিতে পড়ে কত কাঁদলি, একবার মুখ ফুটে বলতেই কি তোর শুধু বাধা হলো নাকি রে? আচ্ছা, তুমি তোমার বিছানাতে এসে শোও, আমি তোমার ভূমিশয্যাতেই না হয় ফিরে যাচ্ছি। অনেক বেলায় যখন ঘুম ভাঙলো, মনে হলো যেন আমার একটু জ্বর এসেছে। উঠে বাইরে যাচ্ছি, স্বামী এসে ঘরে ঢুকলেন। আমি মুখ নিচু করে একপাশে দাঁড়িয়েছিলাম। তিনি বললেন, তোমাদের গ্রামের
নরেনবাবু এসেছেন। বুকের ভেতরটা ধক করে উঠল। স্বামী বলতে লাগলেন, আমাদের নিখিলের তিনি কলেজের বন্ধু। চিতরবিলে হাঁস শিকার করার জন্য কলকাতায় থাকতে সে বুঝি তাকে কবে নিমন্ত্রণ করে এসেছিল, তাই এসেছেন। তুমিও তাকে বেশ চেনো, তাই না? উফ, মানুষের স্পর্ধার কি একটা সীমা থাকতে নেই? ঘাড় নেড়ে জানালুম, হ্যাঁ, কিন্তু ঘৃণায় লজ্জায় নখ থেকে চুল পর্যন্ত আমার যেন কেমন তেতো হয়ে গেল। স্বামী বললেন, তোমার প্রতিবেশীর আদর যত্নের ভার কিন্তু তোমাকেই নিতে হবে, খেয়াল রেখো কিন্তু। শুনে আমি চমকে উঠলাম। যে ভয় হলো, হয়তো আমার চমকটা তার চোখে পড়েছে, কিন্তু এদিক ওদিক দৃষ্টি ছিল না। বললেন, কাল রাত্রি থেকেই মায়ের বাতটা ভয়ানক বেড়েছে। এদিকে নিখিল বাড়ি নেই, অখিলকেও অফিস করতে হবে। মুখ নিচু করে কোনো মতে ভাবলুম, তারপর বললুম, ও তুমি? আমার কিছুতেই থাকবার জো নেই। রায়গঞ্জে পাট কিনতে না গেলে তো নয়। কখন ফিরবে তাহলে? ফিরতে আবার কাল এই সময় হয়ে যাবে। রাত্রিটা তো আমি সেখানেই থেকে যাব। তাহলে আর কোথাও তাকে যেতে বল না। আমি বউ মানুষ, শ্বশুর বাড়িতে তার সামনে কি করে বার হব বলো তো? স্বামী বললেন, ছি, তা কি হয় নাকি? আমি সমস্তই ঠিক করে দিয়ে যাচ্ছি। তুমি সামনে না যাও, না গেলে আড়াল থেকে গুছিয়ে সব তো কথা বলতে পারবে। সেটা অন্তত দেখে নিও। সেই দিন 5 মাস পরে আবার নরেনকে দেখলাম। দুপুরবেলা সে খেতে বসেছিল। আমি রান্নাঘরে দোরের আড়ালে বসে কিছুতেই চোখের কৌতূহল থামাতে পারলাম না। কিন্তু চাইবা মাত্রই আমার সমস্ত মনটা এমন এক প্রকার বিতৃষ্ণায় ভরে গেল যে বোঝানো শক্ত অন্যকে। মস্ত একটা তেঁতুল বিছে এঁকে বেঁকে চলে যেতে লাগলো সর্বাঙ্গ দিয়ে আমার। তার পানে চেয়ে থাকলাম। থাকতে পারা যায় না। ঠিক তেমনি করে আমি নরেনের পানে চেয়ে রইলুম বটে। ছি ছি, ওই ওর দেহটা কি করে একদিন আমি শুয়েছিলাম, কি করে ছুঁয়েছিলাম, মনে পড়তেই সর্বশরীর কাঁটা দিয়ে মাথার চুল পর্যন্ত কেমন যেন খাড়া হয়ে উঠল। খেতে খেতে সে মাঝে মাঝে চোখ তুলে চারদিকে কি যেন খুঁজছিল। সে কি আমি? আমাদের রাঁধুনি কি একটা তরকারি দিতে গেল। সে হঠাৎ ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ গা, তোমাদের বড় বউ সে কি বেরোয় না? রাঁধুনি জানতো যে ইনি আমাদের বাপের বাড়ির লোক, গ্রামের জমিদার। তাই বোধহয় খুশি করার জন্যই হাসির ভঙ্গিতে এক ঝুড়ি মিথ্যা কথা বলে তার মন জোগালো। বলল, কি জানি বাবু, বড় বউয়ের তো ভারী লজ্জা, নইলে তিনিই তো আপনার জন্য সব নিজে হাতে রাঁধলেন। রান্নাঘরে বসে তিনিই তো আপনার সব খাবার গুছিয়ে দিলেন লজ্জা করে। কিন্তু তিনি কেন যে আসেন না জানি না। তবে বাবু, আপনি একটু কম খাবেন না কিন্তু লজ্জা করে, তাহলে কিন্তু গিন্নিমা বড় রাগ করবে। মানুষের শয়তানির অন্ত নেই, দুঃসাহসেরও অবধি নেই। সে স্বচ্ছন্দে স্নেহীর হাসিতে মুখখানা রান্নাঘরের দিকে তুলে চেঁচিয়ে বলল, আমার কাছে তোর আবার লজ্জা কি রে শুধু? আয় আয় আয়, বেরিয়ে আয়। অনেক দিন দেখিনি, একবার তোকে একটু দেখি। কাঠ হয়ে সেই দরজা ধরে দাঁড়িয়ে রইলুম। আমার কেমন যেন মেজাজটা একটা খিটকে হয়ে গেল। ক্ষিপ্ত কেন হলাম বুঝতে পারছি না। আমার মনে হলো আমার মৃদুটাও রান্নাঘরে ছিল। ঠাট্টা করে বললে, দিদি সবটাতেই বড় বাড়াবাড়ি। পাড়ার লোক, ভাইয়ের মতো, বিয়ের দিন পর্যন্ত সামনে বেরিয়েছ, কথা কয়েছ, আর আজই এত লজ্জা? একবার দেখতে গেলে কি হয়? এ আর জবাব দেব কি আমি? বেলা তখন 2-2:30। বাড়ির সবাই যে যার শুয়ে আছে। চাকরটা এসে বাইরে থেকে আমাকে বলল, বাবু পান চাইছেন মা। কে বাবু? নরেন বাবু। তিনি শিকার করতে যাননি? কই না তো, বৈঠকখানায় শুয়ে আছেন যে। তা বলে শিকারের ছলটা কি তাহলে মিথ্যে?
পান পাঠিয়ে দিয়ে জানলায় এসে আমি বসলুম। বাড়িতে আসা পর্যন্ত এই জানলাটাই ছিল সবচেয়ে আমার প্রিয় জায়গা। নিচেই ফুলবাগান, এক ঝাড় চামেলি ফুলের গাছ দিয়ে সম্মুখটা ঢাকা। এখানে বসলে বাইরের সমস্ত কিছু দেখা যায়, কিন্তু বাইরে থেকে কিছুই এখানে দেখা যায় না। আমি মানুষের এই বড় একটা অদ্ভুত কাণ্ড দেখি যে বিপদটা হঠাৎ তার ঘাড়ে এসে পড়ে যখন তাকে একান্ত অস্থির উদ্বিগ্ন করে দিয়ে যায়। অনেক সময় সে তাকেই একপাশে ঠেলে দিয়ে তুচ্ছ করে চিন্তা না করে বসে থাকে। বাইরে পান পাঠিয়ে দিয়ে আমি নরেনের কথাই ভাবতে বসেছিলাম, সত্যি কথা। কিন্তু কখন কোন ফাঁদে যে আমার স্বামী এসে আমার সমস্ত মন জুড়ে বসে গিয়েছিল সেটা কিন্তু আমি বুঝতেই পারলাম না। আমার স্বামীকে আমি যত দেখছিলাম ততই আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। সবচেয়ে আশ্চর্য হতাম তার ক্ষমা করার ক্ষমতা দেখে। আগে আগে মনে হতো এ তার দুর্বলতা, পুরুষের বোধহয় পৌরুষত্বের অভাব, শাসন করবার বোধহয় তার সাধ্যই নেই, তাই জন্য সে ক্ষমা করে। কিন্তু যত দিন যাচ্ছিল ততই আমি টের পাচ্ছিলাম তিনি যেমন বুদ্ধিসম্পন্ন তেমনি দৃঢ়। আমাকে যে তিনি ভেতরে ভেতরে কতটা ভালোবেসেছেন সে তো আমি অসংশয় অনুভব করতে পারি, কিন্তু সে ভালোবাসার ওপর এতটুকু জোর খাটাবার সাহস আমার হতো না। একদিন কথায় কথায় বলেছিলাম, আচ্ছা তুমিই বাড়ির সর্বস্ব, কিন্তু তোমাকে যে বাড়ি শুদ্ধ সবাই এত অবহেলা করে, এমনকি অত্যাচার করে, সে কি তুমি বোঝো না? তুমি শাসন করতে পারো না? তিনি হেসে জবাব দিয়েছিলেন, কই, কেউ তো আমাকে অযত্ন করে না। কিন্তু আমি জানতাম কিছুই তার অবিদিত ছিল না। আমি বললুম, আচ্ছা আর কত দোষ দেবে তুমি বলো তো? তুমি কি সব দোষ মাপ করতে পারো? তিনি তেমনি হাসি মুখে বললেন, যা সত্যি, যে সত্যি ক্ষমা চায় তাকে তো করতেই হয়, এ যে আমার মহাপ্রভুর আদেশ গো। তাই এক একদিন চুপ করে বসে ভাবতাম, ভগবান যদি সত্যি নেই তাহলে এত শাস্তি, এত শান্তি ইনি পেলেন কোথা থেকে? এই যে আমি স্ত্রীর কর্তব্য একদিনের জন্য করিনি, তবু তিনি তো কোনো দিন স্বামীর জোর আমার ওপর খাটাননি, আমাকে অমর্যাদা করেননি। আমাদের ঘরের কুলুঙ্গিতে একটা শ্বেত পাথরের গৌরাঙ্গের মূর্তি ছিল। আমি কত রাত্রে ঘুম ভেঙে দেখেছি স্বামী বিছানায় উপর বসে স্তব্ধ হয়ে এক দৃষ্টে সেই গৌরাঙ্গের দিকে তাকিয়ে আছেন। পাশের কুলুঙ্গিতে একটা খান কয়েক বড় আদরের বই ছিল, তার দেখা দেখি আমিও মাঝে মাঝে পড়তাম। লেখাগুলো যে আমি সত্যি সব বুঝতে পারতাম তাও কিন্তু নয়, তবু তার ভক্তি দেখে আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। কিছুদিন আগে আমি বেশ টের পেতুম কি একটা বাধা যেন প্রতিদিনই আমার বুকের মধ্যে জমা হয়ে উঠেছিল, কিন্তু কেন, কিসের জন্য তা কিছুতেই বুঝতে পারতাম না। শুধু মনে হতো আমার যেন কেউ কোথাও নেই। ভাবতাম মায়ের জন্যই বুঝি ভেতর ভেতর এমন মন কেমন করছে। তাই কতদিন ঠিক করেছি কালই পাঠিয়ে দিতে বলবো, কিন্তু যেই মনে হতো এই ঘরটি ছেড়ে আর কোথাও যাচ্ছি না, অমনি সমস্ত সংকল্প কোথায় যেন আমি মুখ বুজে সব সহ্য করে ফেলতাম। মনে বললুম, যাই কুলুঙ্গি থেকে বইখানা একটু নিয়ে পড়ি। আজকাল এই বইখানা হয়েছিল আমার অনেক দুঃখের সান্ত্বনা, কিন্তু উঠতে গিয়ে হঠাৎ আঁচলে একটা টান পড়তেই ফিরে চেয়ে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারলাম না। কেন, কি হলো? তার আঁচলে টানটা পড়ল কেন? বা সে চোখকেই কেন বিশ্বাস করতে পারছিল না? জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। আজ তাহলে এইটুকুনি। তবে যাবার আগে একটা কথা বলি, যারা আমার গল্প শুনছেন কিন্তু এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।
আজ তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব।